আপনি এখন এখানে? কোনো দরকার ছিল এদিকটায়? গালিব ডান হাত দিয়ে মাথার পেছনের অংশটুকু চুলকাতে থাকে, সাথে বিড় করে বলে, আমার সব দরকার যার কাছে, সে আবার বলেছে এদিকে কোনো দরকার নাকি? হাহ। প্রিয়তা বিড় করে বলা কথাটা বুঝল না। সে ভ্রু জোড়া কুঞ্চিত করে বলল, জি, কিছু বললেন? না না, তুমি কি উষাদের বাসায় যাচ্ছ এখন? হুম। গ্রেট, আমিও ওখানে যাচ্ছি। চলো একসাথে যাওয়া যাক। যদিও তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিরক্ত, রিক্সা পাচ্ছ না, তাই মেবি আমার থেকে লিফট নিতে পারো। পার্টনার হিসেবে খারাপ না আমি, বিরক্ত ভাবটা থাকবে না। প্রিয়তা আলতো ঠোঁটে লাজুক হাসল। গালিব মোহাচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে তা দেখল। বাই দ্য ওয়ে, ইউ আর সেম। ইউ নো ইউ আর লুকিং গর্জিয়াস, বিউটিফুল। এমন সুন্দর ফুলকেও কি কেউ ভালো না বেসে থাকতে পারে? গালিবের থেকে প্রশংসা শুনে যতটা খুশি হয়েছিল প্রিয়তা, শেষের কথা ঠিক ততটাই মন খারাপ হয়ে গেল তার। পুরনো ক্ষত তাজা হচ্ছে যেন। প্রিয়তা কত খুশি ছিল এই শাড়িটা পরার সময়। বারবার মনে আসছিল এই শাড়িটা পরলে কি উনি আমাকে দেখবেন। এমন অদ্ভুত ভাবনা মনে আসতেই মনকে আচ্ছা রকমভাবে গালমন্দ করেছে সে। কী সব নষ্ট চিন্তা ভাবনা তার মাথায়। গালিব গাড়ির দরজা খুলেই দাঁড়িয়েছিল। প্রিয়তা কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসল। দীর্ঘক্ষণ গাড়ির ভেতরে নীরবতা চলল। গালিবও আগ বাড়িয়ে বলেনি কিছু। নীরবতা ভাঙল প্রিয়তাই। সে অন্যমনস্ক হয়ে বসে থেকেই বলল, আপনি যে সেদিন বললেন সময় সব বদলে দিবে, সেই সময়টা কবে আসবে? সময় কি আমার জন্য অপেক্ষায় আছে, নাকি আমি সেই সময়ের অপেক্ষায় আছি? আসলে কি আমি সব ভুলে যেতে পারবো? গালিব এমন শক্ত কথায় নিশ্চুপ রইল কিয়ৎক্ষণ। তারপর গমগমে গলায় বলল, শোনো। শুনছি, বলুন। গালিব ড্রাইভারের ফাঁকে এক পল চাইল প্রিয়তার দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, একটা প্রসাদ বাক্য আছে না, যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই চিরন্তন সত্য বাক্যটি যেন প্রতিটি জীবনের গায়ে অদৃশ্য কালি দিয়ে লেখা। সময় লিপ্ত এক প্রতীক। সময় কখনো থামে না, ফিরে চায় না, কাঁদে না, হাসেও না, শুধু চলে সমুদ্রের ঢেউয়ের মতো এক নাগারে, নদীর স্রোতের মতো অবিরত। আমরা থেমে যাই, হোঁচট খাই, পেছনে ফিরতে চাই, অথচ দেখো সময়ের কাছে ফিরে যাওয়ার পথ নেই। মনে হয় না সময় যেন সেই দূরগামী ট্রেন, যা ছুটেছে অবিরত, অনিয়মিতভাবে। তবে সেই দূরগামী ট্রেনের নির্দিষ্ট গন্তব্য আছে, কিন্তু সময়ের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। কালের ক্যানভাসে আমরা প্রতিনিয়ত ছবি আঁকি, কিন্তু ছবি অপূর্ণ থাকে। কিছু ছবি মুছে যায়, কিছু শুধু রয়ে যায় স্মৃতির হালকা চাপ হয়ে। সে সময় আজ খুব নিকটে, তা কাল অতীত। কি আশ্চর্য, যে মুহূর্তে আজ চোখে জল আনে, তা আগামীকাল ঠোঁটের কোণে নিঃশব্দ হাসি হয়ে ঠেকে। সময় বড় নির্মম, সে কাউকে ছুঁয়ে ধরে না, কেবল আমাদের স্পর্শ করে রেখে যায় কিছুটা পরিবর্তন, কিছুটা বিচ্ছেদ, আর অনেকখানি শিক্ষা। তবুও মানুষ আশাবাদী, মানুষ সবচেয়ে সুখের সময়গুলোকে থামাতে চায়। কিন্তু বাস্তব এই যে সময়ের কাছে আমরা সবাই প্রতীক, সবাই সাময়িক, নয় কি? তাই সময়কে থামানোর চেয়ে বরং তার সাথে তাল মিলিয়ে হেঁটে যাওয়াই শ্রেয়। কারণ যেভাবে নদীর স্রোতে তাকে না চেনা সাগরের দিকে ঠেলে নেয়, ঠিক তেমনি সময় আমাদের ঠেলে দেয় এক অজানা ভবিষ্যতের দিকে, যেখানে অপেক্ষা করে নতুন গল্প, নতুন মানুষ, আর কিছু অবিস্মরণীয় স্মরণীয় মুহূর্ত। প্রতিটা কথা প্রিয়তা মন দিয়ে শুনেছে। মন দিয়ে বলে ভুল হবে, কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় শুনেছে সে। কেমন অবিশ্বাস্য আর মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে গালিবের দিকে। গালিবের প্রতিটা কথা প্রিয়তার মনে ঝড় তুলেছে। লোকটা কি জাদু জানে? না হলে এমনভাবে কি করে কথা বলে? গালিব প্রিয়তার সেই দৃষ্টি দেখলে নিজেকে বড় অসহায় মনে হয় তার। সে দ্রুত চোখ সরিয়ে নেয়। কথা বলার ফাঁকে কখন যে গালিব এক সাইডে গাড়ি দাঁড় করিয়েছে সেটাও অজানা প্রিয়তার। সে কেমন অবাক দৃষ্টিতে গালিবের দিকে তাকিয়ে। গালিব প্রিয়তাকে নড়চড় না করতে দেখে আবারও বলে, হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন, পৃথিবী শূন্য স্থান পছন্দ করে না। তোমার কি মনে হয়? প্রিয়তা নিশ্চুপ। সে জানে স্যারের এই কথাটা শুনেছে অনেকবার। দেখো, তোমাকে আমি আর কিছু বাক্য বিশ্লেষণ কিছুই দেব না, শুধু মাথায় রেখো, পৃথিবী শূন্য স্থানে পছন্দ করে না। অপেক্ষা করো, তোমার লাইফে এমন কেউ আসবে যে তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসবে, তোমার চেয়েও বেশি জানবে। অপেক্ষা করো, সময় সব বদলে দিবে।
একদম সব নিজের হাতে সবটা গড়ে নাও, এখনো সময় আছে। ধরণীতে রাতের অন্ধকারকে ছাপিয়ে যখন সকালের প্রথম আলো ধীরে ধীরে পৃথিবীকে আলিঙ্গন করে, তখন প্রকৃতি মনে হয় নতুন করে নিঃশ্বাস নেয়। ভেজা ঘাসের ডগায় ঝুলে থাকা শিশিরকণা সূর্যের কোমল কিরণে রূপালী মুক্তোর মতো ঝলমল করে ওঠে। আকাশে ভেসে থাকা মেঘেরা হালকা গোলাপি আর সোনালি আভায় রঙিন হয়ে ওঠে। দেখে মনে হয় যেন ভোরের আঁচলে আঁকা এক শিল্পীর তুলির ছোঁয়া। পাখির কিচিরমিচির সকালের স্নিগ্ধ বাতাসকে করে তোলে আরও প্রাণবন্ত। পাখির অবিন্যস্ত কিচিরমিচির প্রকৃতির মাঝে সঙ্গীতের সুর তোলে। গাছের পাতায় জমে থাকা রাতের আর্দ্রতা বাতাসে ছড়িয়ে দেয় শীতল স্নিগ্ধতা, যার হৃদয়কে অজানা প্রশান্তিতে ভরিয়ে তোলে। আর সাথে সকলের সেই নির্মল নীরবতাকে ছাপিয়ে তখনও ঘুমে বিভোর এক যুগল। ভোরের এই মিষ্টি সময়টা নিজ চোখে দেখতে পারলে, অনুভব করতে পারলে হয়তো তারা বুঝতে পারত বাতাবরণে এখন ভেসে বেড়াচ্ছে সদ্য বিবাহিত যুগলের পুরনো প্রেমের সুভাষ, যা নতুন করে যুগলের মনে অনুভূতির আঁচড় কাটছে। জানালার পর্দা ভেদ করে মৃদুমন্দ আলো এসে আছড়ে পড়ছে সাগরের চোখে মুখে। তন্দ্রাচ্ছন্ন ভাব হতেই সারা শরীর সহ মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করল সে। না চাইতেও দুই চোখ মেলে তাকালো সে। মুহূর্তেই অনুভব হলো তার ডান পাশটা অবশ হয়ে আছে রীতিমতো। শরীরে ভারী কিছু আছে অনুভব হতেই ঝিমানো দৃষ্টিতেই তাকায় বুকের উপরে পড়ে থাকা নারী অবয়বটির দিকে। মুহূর্ত ব্যয় না করে ঠোঁটের কোণে ভেসে ওঠে প্রশান্তিময় হাসি। সময় ব্যয় করল না সাগর, মুখ বাড়িয়ে গাঢ় চুমু এঁকে দিল প্রিয়তমার কপলে। সাগর সেভাবেই শুয়ে থাকে, মনোযোগ দিয়ে দেখতে থাকে নিজের স্ত্রীকে। উষা তখনও আধো ঘুমে মগ্ন, অথচ তার নিঃশ্বাসের সব মৃদু ওঠানামা সাগরের কানে সকালের পাখির করতানের মতোই মধুর শোনাচ্ছিল। জানালার বাইরে পাখিরা কিচিরমিচিরে গান গাইছে, আর ঘরের ভেতর সাগরের মনে এক অদ্ভুত শান্তি ঘিরে বসেছে। সাগর অনুভব করল পুরো সকালের এই সৌন্দর্যটা শুধুই তার জন্য, শুধুই তাদের দুজনের জন্য। সাগর ধীরে ধীরে উষার আরও কাছে এলো। সকালের আলো জানালা ভেদ করে উষার মুখে পড়ে তাকে আরও দীপ্তিময় করে তুলেছে। সাগরের মনে হলো এই জীবনের সব ভোর যদি এমন করেই শুরু হয়, তাহলেই তার জীবন নামক ছোট্ট পৃথিবী পূর্ণতা পাবে। ভাবখানা মনে আসতেই পুলকিত হলো দেহমন। শরীরের অসহনীয় পীড়া তখন কোথায় গায়েব হলো কে জানে। এমন প্রশান্তিময় সকাল পাওয়ার জন্য এরকম হাজারটা ব্যথা সে মুখ বুঝে সহ্য করে নেবে। তবে সাগর শুধু নিজের স্ত্রীকে দেখেই ক্ষান্ত হলো না, বারবার মুখ বাড়িয়ে উষ্ণ স্পর্শ দিতে লাগলো নিজের আত্মহরিণীর পুরো শুভ্র আরণ এবং অধর কান্তিতে। উষার ঘুমটা বুঝি আর স্থায়ী হলো না, হবেই বা কি করে? কেউ যদি ভালোবাসা নামক টর্চার চালায় এভাবে, তাহলে কি ঘুমোনো যায়? বিরক্তিতে চোখ মুখ ভোঁতা হয়ে আছে উষার। মহাশয় নিজে তো সারা রাত ঘুমিয়েছে, সে কি ঘুমাতে পেরেছে নাকি? ভোর রাতে উঠে আবার সেহরি করতে হয়েছে, নামাজ পড়েছে। কিছুক্ষণ হলো ঘুমটা মাত্র গাঢ় হয়েছে, এখনো তো কেউ ওঠেনি। 10টার আগে কেউ উঠবেও না। কষ্ট হচ্ছিল চোখ খুলতে, তবু এই অত্যাচার থেকে বাঁচতে উষার চোখ খুলে চাইল। চোখের সামনে ভেসে উঠল প্রিয় পুরুষের সুশ্রী আদর, একজোড়া তৃষ্ণার্থ মুগ্ধ দৃষ্টি। হৃদস্পন্দন গাঢ় হতেই নিজেকে সেই দৃষ্টি থেকে আড়াল করার চেষ্টা চালালো উষা। সাগর মেয়েটার লুকোচুরি ভাব দেখে মিটমিটিয়ে হাসে। উষাকে আর জ্বালাতন না করে নিজের নাক উষার নাকের সাথে মিশিয়ে মৃদু ঘর্ষণের সৃষ্টি করে। মিষ্টি হাসি দিয়ে ঘুম ঘুম ভাব নিয়ে গভীর স্বরে বলে, শুভ সকাল বউ, আমার আত্মহরিণী, আমার অগ্নিশিখা। প্রত্যুত্তরে উষা প্রস্তর হাসল। কি যে শান্তি লাগছে তার। উষা মিষ্টি হেসে চুমু খেল সাগরের নাকে ডকায়। তারপর আবারও নিজের জায়গায় শুয়ে পড়ল উষা। সাগর উষার দিকে ঝুঁকেছিল। উষা শুতেই নিজের মাথাটা এড়িয়ে দিল উষার বুকে, হাত দুটো নিয়ে রাখলো চুলের ভাঁজে, আদেশের স্বরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও বউ। উষা তাই করো। যদিও শরীরটা ভীষণ খারাপ লাগছে, কাল সারাদিন কি একটা ঝড় গেল, রাতেও ঠিকঠাক ঘুমোতে পারেনি। উষার আকাশ কুসুম ভাবনার মধ্যেই সাগর আবারও ঘুম ঘুম স্বরে বলল, বাসরাতের উপহার পছন্দ হয়েছে? উষা মিষ্টি করে হাসল। সাগরের মুখটা নিজের দুই হাতের আঁচলে নিয়ে সোজা করল। সাগরের কপালে সময় নিয়ে চুমু খেল। পুরোটা সময় সাগর চোখ বন্ধ করে অনুভব করল স্ত্রীর থেকে পাওয়া ভালোবাসার স্পর্শ। অনেক পছন্দ হয়েছে, তবে আমি জেগে থাকতে দিলেন না কেন? তুই যে ওভাবে ঘুমিয়ে যাবি কে জানতো। ঘুমেছিলি বলে আর ডাকিনি, ইচ্ছে করেনি, তাই নিজেই পরিয়ে দিয়েছি। জানি না কেমন হয়েছে, তবে প্রথমবারেই নজর কেড়েছিল।
অনেক সুন্দর হয়েছে। ছুরিগুলো কি অনেক বেশি বড় হয়ে গিয়েছে? চেঞ্জ করে আনবো? না না, তার দরকার নেই, এরকমই ভালো লাগে। তারপর দুজনেই চুপ, আর কোনো কথা খুঁজে পেল না কেউ। সাগর বাসর রাতের উপহার হিসেবে স্বর্ণের কিছু অলংকার এনেছে, যেন তার বউ সবসময় সেগুলো পরে থাকতে পারে। হাতে পরার জন্য চিকন একজোড়া চুড়ি, একজোড়া ছোট্ট কানের দুলার, গলায় পরার জন্য হোয়াইট গোল্ড আর গোল্ডের মিশেলে একটা মিডিয়াম সাইজের চেইন এনেছে। উষা সেহেরি করতে যাওয়ার পর ডাইনিং টেবিলে সবাই অলংকারের প্রশংসা করছিল। উষার অবশ্য সেসব বোধগম্য হয়নি। সে বেসিনের সামনে গিয়ে দাঁড়াতেই লাইটের আলোয় ঝলমল করতে থাকা অলংকারগুলো নজরে এসেছে। উষার সত্যি ভীষণ পছন্দ হয়েছে। শাড়ির সাথে এমন হালকা গহনা একদম নতুন বউ ভাইবটা বজায় রেখেছে। সাগর অবশ্য ডায়মন্ডের 7 পাথরের একটা নোজ রিংও এনেছে, কিন্তু উষার নাক ফোরানো নেই বলে পরাতে পারেনি। উষার চুপচাপ শুয়ে থাকা সাগরের পছন্দ হলো না। মাথা তুলে উষার মুখ বরাবর করলো, তারপর আবদারের স্বরে বলল, উঠে পড় উষা, গোসল করতে হবে। আমি কোলে নিয়ে হেল্প করব। সকাল বাজে 8টা। এত সকালে গোসল করবে কেন? বিস্ময় হতভম্বে উষা নাকমুখ কুঁচকে ফেলে। চোখে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে তোলে। তীক্ষ্ণ দৃষ্টিতে সাগরকে অবলোকন করে অবাকের স্বরে বলে, শুধু শুধু গোসল কেন নিব এই সকালে? আমাদের মধ্যে তো গোসল করার মতো কিছু হয়নি। কথাটা শেষ করতেই উষার বোধগম্য হলো সে ভুল মানুষের সামনে ভুল কিছু বলে ফেলেছে। এই লোক তো এমনিতেই 1 কাঠি ওপরে থাকে, এখন 10 কাঠি উপরে চড়ে বসবে। সাগর সঙ্গে সঙ্গে কপালে কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে সন্দিগ্ধ দৃষ্টিতে উষার দিকে তাকায়। সাগরের অমন বাঁকা দৃষ্টি দেখে উষা নিজের মুখ লুকায় সাগরের বুকে। এই পর্যায়ে সাগর হো হো করে শব্দ করে হেসে ওঠে। চোখের কানিসে জলও জমেছে বোধহয়। সাগরের হাসি থামছেই না। এতে উষা মহাবিরক্ত। এভাবে হাসার কি আছে? ও বুঝে পেল না। মিনিট 2-এর মধ্যেই সাগরের হাসি থেমে যায়। সাগরকে শান্ত হতে দেখে উষা মাথা তুলল সাগরের বুক থেকে। পিঠ পিঠ করে তাকায় সাগরের মুখের দিকে। উষাকে এমন অতিষ্ঠ দৃষ্টিতে তাকাতে দেখে সাগর নিজের ঠোঁট কামড়ে ধরে, দুষ্টু হেসে চোখ মারে। লজ্জায় হাঁসফাঁস করে ওঠে উষা। হতভম্ব হয়ে যায় সে। একটু সময়ও ছাড় দিতে চায় না। এই বজ্জাত লোক সহজে শুধরাবে না। উষার এমন ছটফটে ভাবকে সাগর পাত্তা দিল না। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল উষার দিকে। উষা একবার চোখ তুলেই সাথে সাথে বন্ধ করে ফেলে। ওই সমুদ্রের ন্যায় গভীর চোখে জোড়ায় সে নিজের জন্য এক রাস মুগ্ধতা দেখে। অমন দৃষ্টি সহ্য করার ক্ষমতা উষার নেই। সাগর নিবিড়ভাবে দেখে উষার অস্থিরতা। সাগর এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই হাসকি টোনে বলল, ওহ বউ, তুমি আগে বলবা না? স্বামীর ভালোবাসা পেতে যে তুমি এত মরিয়া, বললে কি আমি আর গত রাতটা পাংশুটে ভাবে কাটাতাম, নিজের অধিকারটা ঠিক আদায় করে নিতাম। অথচ তোমার কথা ভেবেই আগাইনি। উষা সঙ্গে সঙ্গে নাক মুখ কুচকে রাগী স্বরে বলল, ছি, অসভ্য লোক, আমি মোটেও ওসব করিনি। সাগর দুষ্টু হেসেই বলল, তাহলে কি মিন করলে? দূরে সরুন, রোজা রেখেছি আমি, আমার রোজা হালকা হয়ে যাবে। আস্ত একটা রাম ছাগল হয়েও রোজা রাখেন না, আবার পুরো কথাটা শেষ করার আগেই উষার চোখে রসগোল্লার ন্যায় বড় হয়ে গেল। প্রচণ্ড ভয়ে মাথা 2 দিকে নাড়াতে নাড়াতে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল। দৃষ্টি অগোছালো, চোখের কোনায় জল জমে গেছে ইতিমধ্যে। সাগর চোখ দুটো ছোট ছোট করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে। উষার আত্মারাম খাঁচা ছাড়া। সে অনবরত মাথা 2 দিকে নাড়াতেই আছে। ভয় গলা শুকিয়ে কাঠ। সাগরকে চুপ থাকতে দেখে উষা আরও ভয় জমে যাচ্ছে। সাগরের নীরবতা উষার সর্বাঙ্গে কাঁপন ধরাচ্ছে। উষার ভয়টা আরও গাঢ় করতেই সাগর অস্বাভাবিক কাজ করে বসল। উষার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসল। সাগরের হাসিতে কি ছিল উষা জানে না, তবে সে কেমন মন্ত্রমুগ্ধের মতো সেই হাসিটা দেখল। উষাকে অমনভাবে চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সাগর হাত বাড়িয়ে উষাকে ধরতে চায়। সাগরকে এগিয়ে আসতে দেখে উষা ধরফরিয়ে ওঠে। চট করে বিছানা ছেড়ে দাঁড়িয়ে যায়। সাগর ভ্রু কুঁচকে ফেলে, সঙ্গে সঙ্গে রুড়ো স্বরে বলে, এই কি হলো? তুই বিছানা ছাড়লি কেন? উষা নিজের 2 গালে হাত রেখে বাচ্চাদের মতো মুখ বানিয়ে ফেলে, বলে, মাফ করে দিন শায়নরিলের আব্বু, আর জীবনেও এইসব বলবো না, সত্যি বলছি, প্রমিস। সাগর নিজের অবাকের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। তার আগে আরও একটা চমক। সায়নদ্রিল? এই সায়নদ্রিলটা আবার কে? নিজের বিস্ময় ভাবটুকু সে লুকাতে ব্যর্থ। এখানে সায়নদ্রিলের আব্বুকে?
সাগর এবার নিজের চোখ মুখ মারাত্মক গম্ভীর করে ফেলে, গম্ভীর স্বরে জানতে চায়, শাইন্দ্রিলকে? আর শাইন্দ্রিলের আব্বুই বা কে? উষা একটু মুচকি হেসে বলে, হ্যাঁ, এইভাবে কেন দেখছেন? আপনি তো শায়নরিলের আব্বু। আমাদের ছেলের নাম ঠিক করে রেখেছি আমি। অভ্যাসবশত সাগর ভাই ডেকে ফেলি, তার থেকে বরং শায়নরিলের আব্বু ডাকটা বেশি মধুর শোনায় না? উষার প্রতি উত্তরে সাগর কিছুক্ষণ থম মেরে থাকে। বুকের কোথাও কেমন অদ্ভুত চিনচিনে ব্যথা হচ্ছে। সাগরের সারা চোখ মুখ হতভম্ব হয়ে আছে। কেমন সুখ সুখ একটা যন্ত্রণা মনের মাঝে অনুভূত হচ্ছে। নিজের প্রশান্তিটুকু আর আড়ালে করতে পারল না সে। উষাকে ভরকে দিয়ে খুব মিষ্টি করে হাসল। যা সিমরান, জেলে আপনি জিন্দেগি। ছাগল বলে একটা পানিশমেন্ট তো তোকে দিতাম, কিন্তু তোর একটা ডাকে করে যে কেমন ঠান্ডা হয়ে গেল। শুনতে মন্দ লাগবে না, পিওর বিবাহিত বিবাহিত ফিলিংসটা পাওয়া যাবে তাহলে। সাগরের কথায় উষা ভ্রু কুচকে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, জিজ্ঞাসু দৃষ্টিতে বলে, তাহলে এতদিন কি বিবাহিত ফিলিংস কাজ করেনি? না। সাগরের নির্লিপ্ত জবাব। উষার নাক ফুলায় ভেংচি কেটে বলে, কেন কাজ করেনি? বিয়ে হয়েছে 6 বছর হচ্ছে। তো 6 বছর হলেই কি আর 10 বছর হলেই কি? এখনো কপালে বাসরটাই জুটেনি। দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনে আমি এখনো ভার্জিন। তুই ভাবতে পারছিস উষা, বাহিরের মানুষ যদি এই কথাটা জানতে পারে তবে আমার পুরুষত্ব নিয়ে আঙ্গুল তুলতে দুবারও ভাববে না কেউ। জাতি আমার এই মুখ দেখতে চাইবে না। আমার জন্য গোটা পুরুষ জাতিকে কলঙ্কিত করা হবে। ছ্যা, নিজের প্রতি ঘৃণা কাজ করছে। পুরুষ মানুষ হিসেবে ব্যর্থ। ভাবা যায় এই মসৃণ পিঠটাতে এখনো কোনো নখের দাগ পড়েনি। হাউ লুজার আই অ্যাম। আর ইনি এখানে বসে বসে বাচ্চার নাম ঠিক করছেন। শোন গাধা, বাচ্চা কি টিনের চাল থেকে টপকে পড়বে, নাকি বাচ্চা তৈরির জন্য আড়াআড়ি ভাগও করতে হবে? উষার পৃথিবী থমকে যায়। সে চমকায়, ভরকায়, হতভম্ব হয়। কান দুটি ঝাঁঝরা হয়ে গেল বোধ হয়। এসব কি শুনল সে? গাল দুটি ক্রমশ কেমন উষ্ণ হয়ে উঠছে। বুক ধরফর করছে। ভূখণ্ডে নিজেকে মিশিয়ে নিতে ইচ্ছে করছে। বিড়ালের মতো নিষ্পাপ মুখ বানিয়ে ঘুরে বলেই কি এই পুরুষ নিষ্পাপ নাকি? ছি ছি, কি বলল? নখের দাগ পড়েনি, আবার আড়াআড়ি ভাগ। উষা কিছু শক্ত কথা শোনাতে চাইল, মুখটাই খুলল তাই, কিন্তু আচানক কি হয়ে গেল সে নিজেও জানে না। হুট করেই বলে বসল, আমার দোষটা কি এইসবে? নিজেই তো 5 বছর বিদেশে পড়েছিলেন। সাগর চোখ ছোট ছোট করে তাকায় উষার দিকে। এত এত চমক সে কোথায় রাখবে? এই মেয়েটা যে একটু বাজি তা সে জানত, কিন্তু তাই বলে এইভাবে নিঃসংকোচে এসব বলবে? বলা বাহুল্য সে নিজেও চাইছিল উষা এমন কিছু উত্তর করুক, তাহলে তর্কটা বাড়বে ওদের। কিন্তু না, সাগর নিজের এই বাচ্চামো ভাবনাগুলো আপাতত বাদ দিল। গম্ভীর স্বরে বলল, তবে রে বেয়াদব, বাসর করা এত তারা? ওইটুকু বয়সে ওসব তোর হেলথের জন্য ক্ষতিকর ছিল, আর আমাকে সামলাতে পারতি? ছাড়ে সব আলোচনা, মুখ খুলতে যাচ্ছি না আপাতত। তুইও লাগাম ছাড়া হয়ে যাবি তখন। নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা উচিত। আমার মাথা ধরেছে, 1 কাপ কফি হলে ভালো হতো। বুকে ব্যথা করছে, মেডিসিন নিতে হবে দ্রুত। উষা এসব আর ঘাটল না। সাগর অসুস্থ শুনে আর তর্ক করতে চাইল না। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা আনছি। হুম। সাগর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। উষাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকায়, তবে বলে না কিছু। ওয়াশরুমের দরজা আটকানোর আগে শুধু মাথাটুকু বের করে সাগর শীতল কণ্ঠে বলল, শুন সুইট বি, হুম। সায়ন্দ্রেলি নামটা খুব পছন্দ হয়েছে আমার। একদম ইউনিক একটা নাম। আমার ছেলের নাম এটাই হবে কনফার্ম। তবে শুনে রাখ, মেয়ের নাম আমি ঠিক করব। মেয়ের নামে তুই দ্বিমত প্রকাশ করতে পারবি না। উষা লাজুক হাসল, লজ্জায় মাথা নত করো কোনো মতো অস্পষ্ট স্বরে আওড়ালো, ঠিক আছে। সাগর প্রকারও হেসে দরজাটা বন্ধ করে দিল। নিজেকে এবার কেন জানি পরিপূর্ণ লাগছে তার। ঘরভর্তি বাচ্চা থাকলে তখন নিজেকে কি মনে হবে ভেবে পেল না সাগর। রমজান মাস থেকে বেশি ভুগতে হয় স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্টদের। সকাল সকাল উঠে ক্লাসে যাওয়া কি যে প্যারাদায়ক। চাকুরিজীবীরাও এই তালিকায় আছেন। জীবিকার তাগিদে আরামায়েশকে ভুলে ছুটতে হয় টাকার পেছনে। পরিবারকে ভালো রাখার চিন্তা করতে হয় তাদের। সাদা তেতো মুখে তৈরি হচ্ছে, ভার্সিটি যেতে হবে, আজকে একটা ক্লাস টেস্ট আছে, তাই না চাইতেও যেতে হচ্ছে। এমনিতেই কাল কত পরিশ্রম করতে হয়েছে, আবার সারা রাত ঘুমায়নি, সেহরি করে একেবারে ঘুমিয়েছে। শরীরটা তার চলছে না, মাথা ব্যথা, এমনিতেও এক্সামে কিচ্ছু লিখতে পারবে না। সাদাফ রেডি হয়ে নিচে আসতেই দেখে নাবিলা ভুইয়া আরিশাকে গরম দুধ খাওয়াচ্ছে, সাথে দুটো সেদ্ধ ডিম।
উষাকে কিচেনে খুঁটিনাটি করতে দেখল, তবে সাদাফের চোখ চড়ক গাছ আরিশাকে খেতে দেখে সে অতি উৎসাহের সহিত এগিয়ে গিয়ে গলা ঝেড়ে বলল, সিসি, এত বড় মেয়ে হয়েও রোজা রাখিসনি? মামার বাড়িতে তো আসছিস সাল শেষ করতে, তাই বলে রমজান মাসেও রোজা রাখবি না? তুই না হয় ইফতারের পরে 3 বার খেয়ে সাল শেষ করার যুদ্ধে নামতি, সমস্যা তো ছিল না। ফকির মিসকিনদের খাওয়াইলে আর বরকত রিজিক বাড়ে, নিঃসন্দেহ আমাদেরও বরকত না হয় আরো। তুমি ফুপিও ওকে এভাবে খাওয়াচ্ছ। নাবিলা ভূঁইয়া বাতিজার কথায় হেসে গুটি গুটি। এই ছেলে নিজের মেয়েকে যে এত কথা বলে অপমান করলো, খাওয়ার খোঁটা দিল, এসব যেন গায়েই লাগলো না। আরিশা প্রথমে সাদাফকে দেখে লজ্জায় পড়ে গিয়েছিল, কিন্তু পরে সাদাফের কথা শুনে রাগটা যেন তরতর করে বেড়ে গেল। মাকে হাসতে দেখে যেন গায়ের রক্ত টকবক করছে। নাক মুখ ফুরিয়েই বলল, তুমি কি আম্মু? তোমার মেয়েকে এত কথা শোনালো, খাবার খোঁটা দিল, অপমান করলো, এসব তোমার গায়ে লাগেনি? উল্টো হাসছো তুমি। তোমার বাপের বাড়িতে আমাকে অপমান করা মানেই আকারে ইঙ্গিতে তোমাকেও অপমান করা। ছি! আবারও হাসে। ঘরের শত্রু বিভীষণ। এই মোটো, আমি কি ফুপিকে কিছু বলছি? ফুপি বাপের বাড়ি, ফুপির ঘর, সে দরকার হয় খেতে খেতে পুরো বাড়ি খেয়ে ফেলবে, তাতে আমার কি? আরিশার কিছু না হলেও তোর যে কিছু, সেটা সাদাফ আমরা বুঝতেই পারছি। তোর বাপ চাচার কোন দিক দিয়ে কম পড়েছে যে আরিশা একা খেয়ে চালের বস্তা শেষ করে ফেলবে? উষা হাতে সাগরের জন্য নাস্তা নিয়ে বেরিয়েছে। প্রতিমধ্যে সাদাফের কথা উত্তরটাও দিয়ে দিল। সাদাফ প্রতিবাদ করে বলে, তুই আমার বনুষি, তুই ওই শাকসুন্নির সাইড নিবি কেন? তোর যেমন বোন, আরিশারও বোন আমি। যাক, কেউ তো আমার পক্ষে আছে। নিজের মাই তো বড় শত্রু দেখা যাচ্ছে। নাবিলা ভূঁইয়া এদের ঝগড়া খুব উপভোগ করেন। বাচ্চারা যদি একটু একটু এমন ঝগড়া না করে তাহলে কিভাবে হবে? বাড়িটাকে মাতিয়ে রাখতেই তো এমন বিচ্ছু দু একটা দরকার পড়ে। হয়েছে হয়েছে সাদাফ, তুই চুপ কর। আরিশাও চুপ কর। আরিশা একটু অসুস্থ, সকালে বমি হয়েছে, পেটেও ব্যথা, তাই রোজা ভেঙে ফেলেছে। রাতে এত কিছু খেলো, বদ হজম হয়েছে মেবি। সাদাফকে আরিশার অসুস্থতার কথা শুনে একটু চিন্তিত দেখালো, কিন্তু সে মুখটাকে স্বাভাবিক রেখেই বলল, তাহলে হবেই ফুপি, একসাথে এত কিছু দেখে মাথা ঠিক ছিল না, তাই কুপোষ গিলছে, ওভারলোড হয়ে যাওয়ার এখন বদ হজম হয়েছে। উফ, সাদাব, সবসময় এসব ভাল লাগে না। যা তো, ওকে নিয়ে ভার্সিটিতে যা। সাবধানে যেও আপু। আমি রুমে যাই খাবারগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ উষা, যা, তুই সাগরের খাবারগুলো নিয়ে যা, ছেলেটার খিদে লেগেছে। উষা চলে গেল ওপরে নিজের রুমের দিকে। নাবিলা ভূঁইয়া আবারও সাদাফকে বললেন, বাবা, তুই তোর সাথেই ওকে নিয়ে যা, বুঝলি? মেয়েটা অসুস্থ। সাদাফ মাথা নাড়িয়ে সায় জানায়। আরিশাকে নিচে আসতে বলে সে গ্যারেজে গেল বাইক বের করতে। আরিশারও ততক্ষণে খাওয়া শেষ। আরিশা নিচে আসতেই বাইকে স্টার্ট দিল সাদাফ। মুখে কিছু বলল না। ঝগড়া করেছে বলে কি রাগ কমে গেছে নাকি? আরিশাও আগ বাড়িয়ে কিছু বলল না, কিন্তু সাদাফ তেজার কথা ভেবে বাইকের স্পিড নর্মাল রেখেছে। খুবই স্মুথলি বাইক চালাচ্ছে, তা নজর এড়ায়নি। এইটুকু কেয়ার দেখেই সে হেলমেটের আড়ালে মুচকে হাসল। সাদাফ গ্লাসে একবার দেখল সে হাসতে থাকা চোখ জোড়া, পরপর নিজেও ঠোঁট কামড়ে হাসল। নাবিলা ভূঁইয়া তখনও ডাইনিংয়ে বসে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে ভাবছে সাদাফ আর আরিশার কথা। দুজন ছোট থেকেই সারাদিন একজন আরেকজনের সাথে লেগে থাকে, কেউ কারো থেকেই কম না। সে কি অত্যাচার তাদের দুজনের! এত বড় হয়ে গেল তাও এদের ঝগড়া বন্ধ হয়নি। তলে তলে যে দুজন দুজনকে ভালোবাসে এটাও উপলব্ধি করতে পারছে না। অবশ্য সাদাফ ইন্টার পরীক্ষা দেওয়ার পরই নাবিলা ভূঁইয়ার কাছে একদিন আবদার নিয়ে এসেছিল। দিনটি ছিল বুধবার। রাত 3টা বাজে সাদাফ নাবিলা ভূঁইয়াকে ডেকে ছাদে নিয়ে যায়। সে রাতে চোরের মতো ফুপির হাত ধরে বলেছিল, একটা অনুরোধ করলে রাখবে ফুপি? এত রাতে ডেকে এনে এভাবে কথা বলায় কিছুটা আতঙ্কিত হয়েছিলেন তিনি। কুভাবনা কাজ করছিল মনে, কি এমন চাইবে তার ভাতিজা? তিনি আতঙ্কিত হয়েই বলেছিলেন, যা চাইবে তা যদি তোমার জন্য মঙ্গলজনক হয় আর বেস্ট কিছু হয়, তোমার লাইফের সাথে জড়িত গুরুত্বপূর্ণ কিছু হয়, অবশ্যই আমি অনুরোধ রাখার চেষ্টা করব। তবে অবশ্যই সেটা কোনো ভালো কাজের অনুরোধ হতে হবে, খারাপ কাজে এই ফুপির সঙ্গ পাবে না।
সাদাফ নাবিলা ভুইয়ার সাথে অনেক ফ্রি। নিজের মেয়ের বয়সী হওয়ায় আদর যত্ন আহ্লাদ সবই বেশি তার। সাগরের পরে এই এক ভাতিজা তার কাছে একটু বেশি প্রিয়। যদিও সবাইকে সমান ভালোবাসে, তবুও সাদাফ নিঃসংকোচে ফুপিকে সবকিছু বলতে পারে। সে তখন মিন মিন করে বলেছিল, তোমার মিনি ভার্সন বেস্ট না হয়ে যাবে কোথায় ফুপি? শুধু মাথায় তার ছেঁড়া, আমার সাথে না লাগলে তার হয় না। নাবিলা ভুইয়া এই কথার মর্মার্থ কিছুই বোঝেননি। তিনি কপাল কুঁচকে চিন্তিত স্বরে বললেন, বুঝিনি, কি বললি? আমার মিনি ভার্সন? তোমার মেয়ে? নাবিলা ভুইয়ার দৃষ্টি নিগড় হয়, অশান্ত মন আরও অশান্ত হয়। চিন্তা বাড়ে, সন্দিগ্ধ দৃষ্টিতে প্রশ্ন করেন, আমার মেয়ে আবার কি করেছে ও? কিছু করিনি, আমি চাইছি ওকে। এমন থেমে থেমে করে কথা বলায় বিরক্ত নাবিলা ভুইয়া রুড়ো স্বরে বললেন, এই রাতে কি মজা করছিস সাদাফ? কি বলবি খোলাখুলি বল, নয়তো আমি যাই। সাদাফ আমতা আমতা করে বলে, বলছি, কিন্তু তুমি না করতে পারবে না। তুমি বলেছো অনুরোধ রাখবে, কথা দিয়েছো। নাবিলা ভুইয়া হতভম্ব হয়ে যান। কখন কথা দিলেন উনি? বলেছে ভালো কিছু হলে রাখার চেষ্টা করবে। আমি কখন এই কথা বললাম? কথা দিলাম কখন? তুমি এক্ষুনি বললে না, বেশ কিছু হলে, আমার লাইফের সাথে জড়িত হলে কথা রাখবে। ওইটা তো তোমার মেয়ে তো বেস্ট, তাই না? হ্যাঁ, আমার মেয়ে বেস্ট। তো তাহলে তো হয়েই গেল। তুমি আমাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিলে, কবুল করে নিয়েছো। ধন্যবাদ ফুপি, এত সহজে মেনে নেবে ভাবিনি। আই লাভ ইউ ফুপি। বলেই ফুপির মাথায় চুমু খায় সাদাফ। নাবিলা ভুইয়া হতবাক, কিং কর্তব্য বিমূঢ়। তিনি যেন এখনো বুঝতে পারছেন না সাদাফ কি বলল। কি চালাক ছেড়ে কিভাবে কথা পেঁচালো। নিজের মেয়েকে কি কেউ খারাপ বলবে? নিজের কথার জালে নিজেই ফেঁসে গেলেন। কি বলছিস এসব? আমি কখন ওসব বললাম? ওইসব ছাড়ো, আমাকে তোমার মেয়ের জামাই হিসেবে মানতে অসুবিধা আছে? আছেই তো। তুই তো আমার মেয়ের খাওয়ার দেখতে পারিস না, ঘুম দেখতে পারিস না। তোদের বাসায় গেলে বলিস চালের বস্তা শেষ করতে এসেছে। তাহলে তোর কাছে মেয়ে বিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকবো কি করে? তুই তো আমার মেয়েকে না খাইয়ে মারবি। উফ ফুপি, বিবাহিত মানুষদের এত খেতে হয় না, ভালোবাসায় তাই পেট ভরে থাকে। আমি তোমার মেয়ের জামাই, ইটস ফাইনাল। কথা দিয়ে কথা বরখেলাপ করা মুনাফিকের কাজ। আমি জানি আমার ফুপি মুনাফিক নয়। নাবিলা ভুইয়া এবার আর গম্ভীর থাকতে পারেন না। হেসে দিলেন শব্দ করে। হাসতে হাসতেই বললেন, তোর বাবা মা দুজনেই কবে থেকে বলে আসছে বউ করলে আরিশাকেই করবে, তোকে শায়েস্তা করার জন্য। তোর ফুপা অবশ্য জানে না এই ব্যাপারটা, শুধু আমাদের বাড়ির সবাই জানে। সাদাফ যেন হাতে চাপ পেয়ে গেল। কিন্তু তুই ওকে বিয়ে করতে চাইছিস কেন? ভালোবাসি বলে। ওর সাথে ঝগড়া করি তো কি হয়েছে? ও আমার কাছাকাছি না থাকলে কেমন দম বন্ধ লাগে। ওকে কোনো ছেলের পাশে দেখলেও গায়ের রক্ত কেমন টক বগিয়ে ওঠে। এক নজর না দেখলে বুকের কেমন অসহ্য যন্ত্রণা হয়। এসব কি ভালোবাসা না ফুপি? নাবিলা ভুইয়া মুচকি হাসেন। ভাতিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বুঝলাম, তবে আরিশার থেকে এমন কোনো ইঙ্গিত পেয়েছিস? ওর কথা বলো না, ও একটা হাবা। এসব এই মেয়ে বুঝবে নাকি? বাবার মতো হয়েছে, বুঝে না। নাবিলা ভুইয়া হেসে হেসে বলেন, সে যাই হোক, আমার তোর প্রস্তাবে সমস্যা নেই। বরং আমরা গুরুজন এ বিষয়ে আগাতে চাইনি তোদের এত শত্রুতা দেখে। এখন তুই যেহেতু রাজি, সমস্যা নেই। কিন্তু এটাও জেনে রাখ, আরিশা রাজি না থাকলে এই বিয়ে হবে না। এখন এসব বাদ দিয়ে পড়ালেখা কর, এস্টাবলিশড হ, তখন ভাববো কেমন। সাদাফ মাথা দুলায়। এতটুকু সম্মতি তার দরকার ছিল, তাহলে অন্তত মনে সাহস থাকে। লিপি বেগমের গলার স্বর পেয়ে উনি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসেন। ঠোঁটের কোণে লেপ্টে আছে মুচকি হাসি। তার মেয়েটা এসব জানেন না, কিন্তু মেয়ের চোখে ঠিকই সাদাফের জন্য ভালোবাসা দেখেন। আরিশার জন্য কোনো বিয়ের প্রস্তাব আসলে ওনারা পরে ভাববেন বলে না করে দেন। কিন্তু সেদিন সোহেব খানের বন্ধু ছেড়ে হয় না করতে পারেননি। আর তিনি ভেতরে ভেতরে যে এত কিছু ঘটে গেছে তাও জানতেন না। আর সাদাফ রিল্যাক্সে ছিল, কারণ ওর ফুপি তো আছেই ওর সাথে। বিয়ে যে হবে না সেটা সে শিওর ছিল।
সেদিনের ওই বিয়ে ভেঙে যাওয়ার পরেই নাবিলা ভূঁইয়া বড় দুই ছেলেকে স্বামীকে সাদাফ আরিশার কথা জানান। ভূঁইয়া বাড়ির সবাইও উপস্থিত ছিল সেখানে। সাদাফ, আরাফ, উষা, সাগর বাদে সোহেব খান, নেহাল আর আরিফ কারোরই দ্বিমত ছিল না এই প্রস্তাবে। সবাই যেন এতেই খুশি।